আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েল এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠতে পারে, ইরানের হুঙ্কার। এদিকে রাশিয়াকে সন্তুষ্ট রেখে ইউক্রেনে শান্তি ফেরাতে চান ট্রাম্প। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিতে আইন হিসেবে স্বাক্ষর পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠতে পারে, ইরানের হুঙ্কার। গাজা এবং লেবাননে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি। শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএপি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল পশ্চিমা এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা অন্য অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং নিরবিহীনতা ও অস্থিরতা তৈরি করবে। এদিকে জার্মান সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমাদের দ্বিমুখী নীতির কঠোর আলোচনা করেছেন আব্বাস কারাকচি। তিনি বলেছেন, ইসরায়েলিদের অভিযানে প্রায় 50,000 মানুষ নিহত হয়েছেন। জার্মান সরকার এর নিন্দা জানায়নি, মানবাধিকার কাউন্সিলের প্রস্তাব উত্থাপন করেনি, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি। এগুলো সবাই তাদের দ্বিমুখী নীতি। আব্বাস কারাকচি বলেছেন, যারাই পশ্চিমাদের নীতির বিরুদ্ধে যাবে তারাই সন্ত্রাসী, আর যারা পশ্চিমাদের নীতি অনুসরণ করবে সে হলো ভালো বন্ধু। এটা দ্বিমুখী নীতি এবং ভুল নীতি। এই আচরণ করে ইউরোপ সভ্যতা এবং মানবাধিকারের প্রীতিকে নষ্ট করেছেন। গত বছরের অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। এরপর সেখান থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্য ইসরায়েল। তার ঘর বাড়ি ধ্বংস করার পাশাপাশি হত্যা করে হাজার হাজার বেসামরিক মানুষ। এরপর গাজা যুদ্ধ থেকে সামরিক শক্তি লেবাননের দিকে ঘুরে দিয়েছে ইসরায়েল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পুরো মাত্রায় যুদ্ধ চলছে। লেবাননে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক জেনারেল নিহত হওয়ার পর গত 1 অক্টোবর ইসরায়েলি নজিরবিহীন হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে 2 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এই হামলার জবাবে গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি এই হামলায় 2 দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেও তেহরান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে এক্ষেত্রে তেহরান কৌশলী আচরণ করছে। তারা বলছে, গাজা এবং লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েলি যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলের নিপীড়িত ও নিরপরাধ মানুষকে গণহত্যা বন্ধ করে, তাহলে সেটি তেহরানের পাল্টা জবাবের প্রতিক্রিয়ার মাত্রা ও ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান হুমকি দেওয়ার পর জবাব দিতে দেরি করে ইসরায়েলকে স্থগিত রেখেছে এবং তাদের পরিকল্পনা ভূখণ্ডল করে দিয়েছে। কারণ ইসরায়েল চাচ্ছে গাজা লেবানন যুদ্ধ ইরানের টেনে নিয়ে আসতে, কিন্তু তেহরান তাড়াতাড়ি পাল্টা জবাব না দেওয়ায় ইসরায়েল সেই সুযোগ পাচ্ছে না। রাশিয়াকে সন্তুষ্ট রেখে ইউক্রেনে শান্তি ফেরাতে চান ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছে, তিনি হোয়াইট হাউসে ট্রাম্প থাকলে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে রক্তপাত হতো না। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের ইউক্রেন নীতি কি হবে তা নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা আব্রাহাম লাজ জানিয়েছেন, চলমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অফ ইন্ডিয়া। ট্রাম্পের উপদেষ্টা আরও বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি যদি আলোচনার টেবিলে আসেন এবং বলেন ক্রিমিয়া আমাদের থাকলেই কেবল আমরা শান্তি আলোচনা থাকতে পারি, তবে তিনি আমাদের এটাই বোঝাবেন যে তিনি আসলে আগ্রহী নন। তিনি বলেছেন, ক্রিমিয়া ইতিমধ্যে হাতছাড়া হয়ে গেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউইয়র্ক প্রোগ্রাম ব্রায়ান বলেছেন, জেলেনস্কি যখন বলেছিলেন আমরা এই যুদ্ধ শুধু তখনই বন্ধ করব ক্রিমিয়া ফিরে পেতেই শান্তি আসবে। প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমরা বলতে চাই ক্রিমিয়া দখল হয়ে গেছে। তিনি বলেছেন, যদি ক্রিমিয়াকে ফিরিয়ে আনায় আপনার অগ্রাধিকার হয়, আপনি যদি চান আমেরিকা সেনারা ক্রিমিয়া ফিরিয়ে আনার জন্য লড়াই করুক, তবে আপনার পথ আপনি দেখুন। মনে করা হচ্ছে এমন একটি বিবৃতি মার্কিন পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। এই উপদেষ্টা যুদ্ধবন্ধের জন্য একটি কূটনীতিক রেজুলেশনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়া তার পরামর্শ যুদ্ধবিরতি নিশ্চিত এবং সহযোগিতা বন্ধ করা, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার উপর অগ্রাধিকার দেওয়া উচিত।
যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং দনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন, কিন্তু ট্রাম্পের উপদেষ্টারা আরও বাস্তবতাবাদী অবস্থানের পক্ষে কথা বলছেন। শান্তি আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। উপদেষ্টা বলেছিলেন যে যুদ্ধবিরতি আনতে আঞ্চলিক ছাড় বা সমঝোতার প্রয়োজন আনতে পারে। এর মাধ্যমে এটা অনুময়ে রাশিয়ার দখলে ইউক্রেনের ভূখণ্ড ফেরত তৎপর হবে না ট্রাম্প প্রশাসন। অবস্থানটি ট্রাম্পের বৃহত্তম আমেরিকার সবার আগে বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা প্রায় বিদেশি সংঘাতে মার্কিন জড়িতরা হ্রাস করা এবং প্রতিপক্ষের সাথে সরাসরি আলোচনার উপর জোর দেওয়ার আহ্বান জানায়। ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রত্যাহার বা সম্পৃক্ততা হ্রাস রাশিয়াকে উৎসাহিত করতে পারে। যুদ্ধবন্ধে রাশিয়াকে সন্তুষ্ট রেখে ক্রিমিয়া প্রক্রিয়া শুরু করতে চাইছে ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা। গতকাল শনিবার হামাসের কাছে জিম্মি আটকের 400তম দিন পূর্ণ হয়েছে। এদিন জিম্মি মুক্তি বিনিময় চুক্তি নিশ্চিত করার দাবিতে তীব্র বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। স্বজনদের দাবি একমাত্র চুক্তি তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনতে পারে। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। গত বছরের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। কয়েক ডজন বেসামরিক ও সৈন্যকে হত্যা ও বন্দী করে গাজার জিম্মি করে নেওয়া হয়। এসব জিম্মিদের রাখা হয়েছে সেখানে এই অঞ্চলের চলমান সংঘর্ষ অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। জিম্মিদের মধ্যে অনেককে গাজায় ভয়ানক পরিস্থিতিতে রাখা হয়েছে বলে মনে করা হয়, বা হামাসের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। 400তম দিন জিম্মিদের পরিবারের জন্য হতাশার, আবেগীয়। অনেকেই কূটনীতিক এবং সামরিক উপায়ে তাদের প্রয়োজনীয়দের মুক্তির পক্ষে কথা বলেন। একই ক্ষোভ থেকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশা প্রকাশ করেন তারা। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে উভয় চাপের মধ্যে রয়েছে। একদিকে বন্ধু বিনিময় অন্য সাধারণের আহ্বান, অন্যদিকে এই ধরনের বিনিময়ে প্রতিক্রিয়ায় জটিল নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব মোকাবেলা করা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। উত্তর কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিকে আইন হিসেবে স্বাক্ষর পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে আইন হিসেবে স্বাক্ষর করেছেন। এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার প্রকাশিত রাশিয়ার সরকারি এক আদেশে কথা জানানো হয়। পিয়াংওয়াংয়ের জুন মাসে এই শীর্ষ পর্যায়ের বৈঠকের পর পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক পক্ষকে অন্য পক্ষের সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে রুশ সংসদের উচ্চ কক্ষ চুক্তি অনুমোদন করে, নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এই অনুমানের বিষয়টিকে পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন, যা আইনি প্রতিক্রিয়ায় রূপরেখা সহ শনিবার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোদমে যুদ্ধের আক্রমণ শুরু করার পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়াংওয়াংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। দক্ষিণ কোরিয়াও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে পাওয়া খবরে বলা হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিচ্ছে। ইউক্রেন ফরেন্সিক বিশেষজ্ঞ বলেছেন রাশিয়া আক্রমণের ক্ষেত্রগুলোকে অস্ত্রের সন্ধান পেয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন উত্তর কোরিয়া রাশিয়ায় 11,000 সৈন্য পাঠিয়েছে এবং তাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে কিয়েভ বাহিনীর সাথে প্রত্যক্ষ লড়াই অব্যাহত হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতির কথা নিশ্চিত করেনি।